শুভ সকাল বন্ধুরা। আজ 22 এপ্রিল বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: নতুন সমীকরণে রাজনৈতিক জল্পনা তুঙ্গে, সদ্য সমাপ্ত 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে সামনে রেখে বরাক উপত্যকার শ্রীভূমি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র পাতারকান্দি বিধানসভাকে ঘিরে আবারও তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এই কেন্দ্রে বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে এসেছে। তাই ভোট গ্রহণ শেষ হয়ে গণনার দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা, হিসেব নিকেশ এবং রাজনৈতিক উত্তেজনা। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই: পাতারকান্দির পরবর্তী বিধায়ক কে হবেন? বর্তমান বিজেপি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালি কি আবার জয়ী হবেন, নাকি কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা হয়ে উঠবেন নতুন রাজনৈতিক চমক? এই প্রশ্নেই এখন সরগরম গোটা বিধানসভা এলাকা। বন্দে স্তব্ধ মণিপুর। ইম্ফল উপত্যকা ও নাগা অধ্যুষিত পাহাড় দুই প্রান্তেই বন্দের জেরে কার্যত থমকে গেল মণিপুরের স্বাভাবিক জীবন। বিভিন্ন সংগঠনের ডাকা আলাদা আলাদা কর্মসূচিতে রাস্তাঘাট ফাঁকা, বাজার বন্ধ, জনজীবন স্তব্ধ। এর মধ্যেই ইম্ফল পশ্চিমে গত 2 দিনে আগের হিংসার ঘটনায় 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইম্ফল উপত্যকায় 5-6টি জেলায় ময়রা পাইবি। একাধিক নাগরিক সংগঠনের ডাকা বন্ধে মধ্যরাত থেকেই অচলাবস্থা। বিষ্ণুপুরে গত 7 এপ্রিল 2 নাবালকের মৃত্যু এবং তাদের মায়ের গুরুতর জখম হওয়ার ঘটনায় প্রতিবাদেই এমন কর্মসূচি। রাস্তায় নেমে প্রতিবাদীদের অবরোধ, যানবাহন চলাচল বন্ধ, দোকানপাট বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান সবই প্রায় তালা বন্ধ। অন্যদিকে নাগা অধ্যুষিত পাহাড়ি এলাকাগুলিতে আলাদা করে 3 দিনের সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে ইউনাইটেড নাগা কাউন্সিল। বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা আগামী 4 মে শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলা কমিশনার এবং জেলা নির্বাচন আধিকারিক পৃথক 2টি আদেশ যুগে গণনার কাজের জন্য মাইক্রো অবজারভার, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ওই আদেশ অনুসারে আগামী 24 এপ্রিল শুক্রবার এবং 27 এপ্রিল প্রতিদিন সকাল 11টা থেকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মাইক্রো অবজারভারদের এবং রবীন্দ্র সদন গার্লস কলেজে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের 2 দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ওই প্রশিক্ষণে সংশ্লিষ্ট সব মাইক্রো অবজারভার, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের উপস্থিত থাকতে প্রশিক্ষণ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়ো বুটে আরও কড়া এবার কমিশন। এবার বুটে কারচুপি দেখলেই সরাসরি গ্রেফতারের নির্দেশ। আগে ভুয়ো বুট দেখলে সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হতো, এবার সোজাসুজি গ্রেফতারের নির্দেশ দিল নির্বাচন কমিশন। অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তের 6 মাসের জেল পর্যন্ত হতে পারে। আগামী 23 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তাই গতকাল সন্ধ্যা 6টার পর থেকেই সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে গেছে। তার আগেই কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে। অতীতে ভুয়ো বুটে কারচুপি দেখা গেলে সেক্ষেত্রে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এবার বুটে যদি কোনো কারচুপি ধরা পড়ে সেক্ষেত্রে সরাসরি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। যেই বুটে কারচুপি করবে তাকে গ্রেফতার করতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে এবং অভিযোগ প্রমাণ হলে 6 মাসের জেল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে কমিশন। কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার ইন্দো বাংলা সীমান্তের জালালপুর এবং তার আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে জিও এবং এয়ারটেল পরিষেবার গ্রাহকদের মধ্যে খুব ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নেটওয়ার্ক টাওয়ার বহু বছর আগে বসানো হলেও কার্যত অচল হয়ে পড়েছে মোবাইল পরিষেবা। ফলে দৈনন্দিন যোগাযোগ থেকে শুরু করে অনলাইন কাজকর্ম সব ক্ষেত্রেই মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর ধরেই এই সমস্যা চলছে।
নিয়মিত রিচার্জ করার পরও তারা কাঙ্ক্ষিত পরিষেবা পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে মোবাইল ফোনে কল করা অথবা গ্রহণ করাও সম্ভব হচ্ছে না। ইন্টারনেট পরিষেবার অবস্থা আরও শোচনীয়। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহক প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করে তাদের অসন্তোষ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যমকে জানান, নিয়মিত অর্থ ব্যয় করে রিচার্জ প্রক্রিয়া জারি রাখলেও ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না তারা। এই অবস্থা আর মেনে নেওয়া সম্ভব নয় বলেও তারা সাফ জানিয়েছেন। একই সঙ্গে তারা জিও এবং এয়ারটেল কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দেন। আগামী 72 ঘন্টার মধ্যে নেটওয়ার্ক পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। পেট্রোলের উপর নির্ভরশীলতা কমাতে ভারত এবার আরও এক ধাপ বড় পদক্ষেপ নিতে চলেছে। E20 জ্বালানি এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার সরকার পেট্রোলে 85% পর্যন্ত ইথানল মেশানোর পরিকল্পনা করছে। খুব শীঘ্রই E85 জ্বালানি সংক্রান্ত খসড়া নিয়ম অথবা ড্রাফট রুলস জারি করা হতে পারে বলে সরকারি সূত্রে খবর। আরব দুনিয়ার অস্থিরতায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম এবং সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। E85 মানে হলো এমন এক জ্বালানি মিশ্রণ যার 85% ইথানল এবং বাকি 15% পেট্রোল। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই নিয়ম চালুর বিষয়ে সরকারের ভেতরে ঐক্যমত্য তৈরি হয়ে গেছে। প্রাথমিক পরীক্ষামূলক কাজও সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই সাধারণের জন্য এই জ্বালানি বাজারে আসবে। বর্তমানে ভারতে পেট্রোলের 20% ইথানল মেশানো বাধ্যতামূলক, যা গত 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়েছে সারা দেশে। তবে সাধারণ গাড়িতে এই জ্বালানি ব্যবহার করা সম্ভব নয়। সাধারণ পেট্রোল ইঞ্জিনের নজেল অথবা ফুয়েল সিস্টেম 85% অ্যালকোহলের তীব্রতা সহ্য করতে নাও পারে। এতে ইঞ্জিনে জং ধরা, সিল অথবা পাইপ নষ্ট হওয়ার মতো সমস্যা হতে পারে। তাই E85 ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের প্রয়োজন হবে। এই ইঞ্জিনগুলো এমনভাবে তৈরি হয়ে যে তাতে চাইলে সাধারণ পেট্রোল অথবা কম ইথানল মিশ্রিত জ্বালানিও অনায়াসে ব্যবহার করা যায়। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি আগেই ভারতে ফ্লেক্স ফুয়েল গাড়ির ব্যবহার প্রচারের মাধ্যমে 100% ইথানলে গাড়ি চালিয়ে দেখিয়েছেন। এবার দেশের 10টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা। মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ওই দুই রাজ্যে তাপমাত্রা কোথাও কোথাও 43 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। মৌসুম ভবন জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ এবং ছত্তিশগড়ের কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। মৌসুম ভবন আরও জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং পূর্ব মধ্যপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এছাড়া ঝাড়খণ্ডে, পশ্চিম উত্তরপ্রদেশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই দুই রাজ্যেও সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং ওড়িশাতেও আগামী দিনে তাপমাত্রার পারদ আরও চড়বে। সেই সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনাও জোরালো হবে। গৌহাটিতে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই আরও 2টি মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে সাউকুচির পর এবার জ্যোতিকুচির মোরাবরলু এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বন্যার জলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে সাউকুচির বশিষ্ঠ নদীতেও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, বশিষ্ঠ নদীর সঙ্গে সংযুক্ত একটি নালার সামনে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের অনুমান, ম্যানহোল দিয়ে ভেসে এসে ব্যক্তি নদীতে পড়ে যেতে পারেন, যার ফলে এই মর্মান্তিক পরিণতি ঘটে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে রাজ্য জুড়ে রঙ্গালী বিহুর আনন্দ উল্লাস বিরাজ করছে। 7 বিহুর আনুষ্ঠানিক পর্ব শেষ হলেও বিভিন্ন বিহু মঞ্চে এখনও উৎসবের আবহ বজায় রয়েছে। নানা বিহু সমিতি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসব উদযাপন করে চলেছে।
এরই মধ্যে ধুবড়ীতে ঘটে গেল এক নিন্দনীয় ঘটনা। বৃহত্তর বলাজান রঙ্গালী বিহু উদযাপন সমিতির উদ্যোগে 21 এবং 22 এপ্রিল 2 দিন ব্যাপী বিহু অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু অনুষ্ঠান শুরুর আগের রাতেই অর্থাৎ 20 এপ্রিল গভীর রাতে দুষ্কৃতীরা বিহু প্যান্ডেলে অগ্নিসংযোগ করে। জানা গেছে, রাতে কেউ উপস্থিত না থাকার সুযোগে দুষ্কৃতীরা প্রথমে মঞ্চের কাপড় খুলে ফেলে এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। পরদিন সকালে ঘটনাস্থলে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন বিহু সমিতির সদস্যরা। উল্লেখযোগ্য বিষয়, ঘটনাস্থলটি বলাজান পুলিশ ফাঁড়ি থেকে মাত্র 100 মিটার দূরে অবস্থিত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 22 এপ্রিল বুধবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সাথে সাথে গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।